আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি মহান আল্লাহ পাকের রহমতে তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আজ অন্যান্য দিনের ন্যায় আমি তোমাদেরকে স্বাগত জানিয়ে অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা এই অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ তৈয়বুর রহমান তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। একটা কথা বলি, তোমরা সরকারের যে নির্দেশনা, এই নির্দেশনাগুলো মেনে চলবে। বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধান করবে, নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধুবে এবং সামাজিক দূরত্ব মেনে চলবে। তো আজকে আমি তোমাদেরকে স্বাগত জানিয়ে যে অনলাইন ক্লাস শুরু করছি। আজকে উচ্চ মাধ্যমিক শ্রেণীর আমি পৌরনীতি ও সুশাসন বিষয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আলোচনায় আমি তোমাদেরকে সম্পৃক্ত করার সাথে সাথে আমি আশা করছি যে তোমরা আমাদের এই আলোচনাটা কি সেটি কয়েকটি ইমেজ লক্ষ্য করে তোমরা আলোচনার বিষয়বস্তুকে সহজেই অনুমান করতে সক্ষম হবে। তো ঠিক আছে, স্ক্রিনের দিকে লক্ষ্য করো। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একটি মসজিদ এর ছবি চলে এসছে। এটা হচ্ছে মসজিদুল আকসা। এটা মুসলমানদের একটা পবিত্র স্থান হিসাবে পরিগণিত। মুসলমানদের প্রথম কিবলা হিসাবে এই মসজিদুল আকসা চালু ছিল। তো এই মসজিদুল আকসা কেন্দ্রিক কিছু বিষয় ঘটে যাওয়ার কারণে বিশ্বব্যাপী, বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বী রাষ্ট্রসমূহের মধ্যে একটা প্রতিক্রিয়া এবং সেই প্রতিক্রিয়ার প্রেক্ষিতে একটা আন্তর্জাতিক সংগঠন গড়ে উঠেছিল। সেই সংগঠনটি সম্পর্কে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। তোমরা দেখো স্ক্রিনে মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের যে প্রথম কিবলা ছিল। এই পবিত্র স্থানে ইহুদিরা, দেখো ৪র্থ নম্বর যে ইমেজ রয়েছে সেখানে অগ্নিসংযোগ করছে। এই অগ্নিসংযোগ এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার প্রেক্ষিতে একটা সংগঠন গড়ে উঠেছিল। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হবে সেই সংগঠনটি সম্পর্কে। অর্থাৎ তোমরা সহজেই বুঝতে পেরেছ, আমাদের আজকের পাঠ হচ্ছে নবম অধ্যায় ওআইসি। তো ঠিক আছে, আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আমি তোমাদেরকে এই আজকের আলোচনায় আমরা যে বিষয়গুলো শিখব সেই শিক্ষণফল সম্পর্কে একটু ধারণা দিতে চাই। আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারবো ওআইসি এটা সম্পর্কে তোমরা ধারণা দিতে পারবে। তোমরা এই ওআইসির যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা বর্ণনা করতে পারবে আজকের এই আলোচনা। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। তোমরা সবাই তোমরা একটু মনোযোগ সহকারে আজকের আলোচনায় অংশগ্রহণ করবে বলে আমি মনে করছি, আশা করছি। দেখো, এই যে বললাম যে ওআইসিতে কি হয়েছে, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। এটা আবার হচ্ছে হেডকোয়ার্টার্সের ছবি রয়েছে। অর্থাৎ এখানে ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, আমরা এটা লক্ষ্য করছি। এই অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের প্রতিষ্ঠাকালীন নাম ছিল হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স। অর্গানাইজেশন অফ
ইসলামিক কনফারেন্স, বর্তমানে এই নাম হয়েছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সৃজনশীল পদ্ধতির মাধ্যমে তোমরা তোমাদের পরীক্ষার খাতায় উত্তর প্রদান করে থাকো। তোমরা নিশ্চয়ই জানো তোমার প্রশ্নের ক অংশে জ্ঞানমূলক একটা প্রশ্ন থাকে। এই জ্ঞানমূলক প্রশ্নে প্রায়শই এসে থাকে যে ওআইসি এর পূর্ণরূপ কি। তাহলে অবশ্যই তোমরা সেখানে লিখবে যে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। এই প্রশ্নটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং তোমরা কখনোই কিন্তু অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স এই কথাটি এখন আর লিখবে না, কারণ প্রতিষ্ঠাকালীন সময়ে এই নিচের নামটি ছিল, বর্তমানে রয়েছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। তো এই যে ওআইসি, এটি হচ্ছে মুসলমানদের একটি প্রথম আন্তর্জাতিক সংস্থা। কেননা যখন 1967 সালে ইহুদি কর্তৃক এই যে মসজিদুল আকসাতে যে ধ্বংসলীলা চালানো হয়েছিল, অগ্নিসংযোগ করা হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল, সেই প্রেক্ষিতে কিন্তু ইসলামিক রাষ্ট্রগুলো সম্মিলিতভাবে এই সংগঠনটি গড়ে তুলেছে। মুসলমানদের এটি প্রথম একটা আন্তর্জাতিক সংস্থা, এবং এই সংগঠনটির প্রতিষ্ঠা যদিও রাজনৈতিক এবং ধর্মীয় পটভূমিকায়, তবুও এর অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ভূমিকাকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। অর্থাৎ এই সংগঠনের একটা ব্যাপক গুরুত্ব রয়েছে মুসলিম জাহানের কাছে। আমরা নেক্সট যদি দেখতে যাই, তাহলে এই ওআইসি কিভাবে গঠিত হয়েছে আমরা যদি সেটা লক্ষ্য করি। ওআইসি গঠিত হয়েছিল মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা, আর্থসামাজিক উন্নয়ন ও বহির্বিশ্বে মুসলমানদের স্বার্থ সংরক্ষণের জন্য ওআইসি গঠন করা হয়। 1969 সালের 21 আগস্ট ইসরায়েল কর্তৃক জেরুজালেমের যে মসজিদুল আকসা, এটাকে অতর্কিতভাবে অগ্নিসংযোগ করা হয়। ফলে সমগ্র মুসলিম বিশ্ব এর তীব্র নিন্দা জানায়, এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় 25 আগস্ট 14টি আরব দেশের পররাষ্ট্র মন্ত্রীগণ মিশরের রাজধানী কায়রোতে একটা বৈঠকে মিলিত হন। এই বৈঠকে সৌদি আরব এর প্রস্তাবনায় বা এই প্রস্তাবের ধারাবাহিকতায় 1969 সালের 25 সেপ্টেম্বর ওআইসি গঠিত হয়। অর্থাৎ যদি তোমার প্রশ্ন করা হয় ওআইসি কবে গঠন করা হয়, জ্ঞানের প্রশ্ন, তাহলে লিখবে, অনেকগুলো থাকবে, তার মধ্যে থেকে আনসার করবে 1969 সালের 25 সেপ্টেম্বর। শুরুতে এর সদস্য সংখ্যা ছিল 25, এবং বর্তমানে এর সদস্য সংখ্যা হচ্ছে 57। তাহলে ওআইসি প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল কত? 25 জন, 25টি রাষ্ট্র, এবং বর্তমানে এই রাষ্ট্রের সংখ্যা হচ্ছে 57। এবং মালয়েশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট টেঙ্কু আব্দুর রহমান প্রথম মহাসচিব নির্বাচিত হয়েছিলেন, এবং ওআইসির সদর দপ্তর হচ্ছে সৌদি আরবের জেদ্দা। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুসলিম বিশ্বের উন্নয়নের জন্য, মুসলিম স্বার্থ সংরক্ষণের জন্য, বিধর্মী বিভিন্ন চক্রান্ত রুখে দেওয়ার তাগিদ দিয়ে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধভাবে একটা যে আন্তর্জাতিক সংগঠন গড়ে তুলেছিল, সেই সংগঠনটি হচ্ছে ওআইসি। এখন আমরা যদি তোমাদেরকে প্রশ্ন করি যে মুসলিম স্বার্থ সংরক্ষণের তাগিদে আন্তর্জাতিক প্রথম যে সংগঠন সেটি কোনটি, এটি সম্পর্কে আলোচনা করো, তাহলে এই প্রশ্নটা কি হচ্ছে, এটা অনুধাবনের প্রশ্ন হচ্ছে। কেননা তোমার যদি জানা থাকে যে ওআইসি এই কাজগুলো করে, তাহলেই তুমি শুধুমাত্র বলতে পারবে যে
এই এই সংগঠনটির নাম হচ্ছে ওআইসি এবং এটা গঠিত হয়েছে এইভাবে। অর্থাৎ যদি বলা হয় মুসলিম স্বার্থ সংরক্ষণের তাগিদে আন্তর্জাতিক সংগঠনটির নাম লিখো এবং সেটির গঠন সম্পর্কে বর্ণনা করো বা ব্যাখ্যা করো, তাহলে নাম যখন তুমি লিখবে তখন তুমি পেয়ে যাবে এক, যে মুসলিম স্বার্থ সংরক্ষণের তাগিদে প্রথম আন্তর্জাতিক সংস্থা হচ্ছে ওআইসি, এই কথাটি যখন লিখবে তখন তুমি পাবে এক, এবং এটাকে যখন একটু ব্যাখ্যা করবে যে কোন প্রেক্ষিতে এটা গঠিত হয়েছে, শুরুতে সদস্য সংখ্যা কত ছিল, বর্তমানে কত আছে, এর প্রথম মহাসচিব কে ছিলেন এবং এর মানে সদর দপ্তর কোথায়, এগুলো দিয়ে যখন তুমি একটু বর্ণনা করে লিখতে পারবে তখন তুমি এটা পেয়ে যাবে 2। অর্থাৎ অনুধাবনের প্রশ্নে কিন্তু দুইটা অংশ রয়েছে, দুইটা অংশ। তুমি যখন স্পেসিফিক্যালি জ্ঞানের বিষয়টাকে দেখাতে পারবে তখন হচ্ছে তুমি পাবে 1, এবং সেটাকে যখন তুমি তোমার মতো করে ব্যাখ্যা করতে পারবে তখন তুমি অনুধাবন করতে পেরেছ ভেবে তুমি পাবে আরো 1। তাহলে 2 পেয়ে যাবে। এখন বিষয় হচ্ছে স্যার আমি সংগঠনটির নাম না লিখে আমি যদি বর্ণনা করে দেই তাহলে কি আমি নম্বর পাবো না? হ্যাঁ, নম্বর পাবে, তুমি 2ই পাবে। তুমি যদি বর্ণনা করে দাও তাহলে তুমি অনুধাবনটা যদি করতে পারো তার মানে তুমি তোমার জ্ঞান ছিল, অবশ্যই তুমি 2 পাবে। ঠিক আছে, আমি আশা করছি ওআইসি সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা হয়েছে। তোমরা এবার স্ক্রিনে লক্ষ্য করো, দেখো স্ক্রিনে যে জিনিসগুলো লেখা রয়েছে একটু দেখো। পররাষ্ট্রমন্ত্রীগণ এই যে কি লিখছে, এই বৈঠকের ধারাবাহিকতা 1969 সালের 25 সেপ্টেম্বর ওআইসি গঠিত হয়। সদস্য সংখ্যা ছিল 25 এবং বর্তমানে 57, এবং মালয়েশিয়ার প্রেসিডেন্ট তৎকালীন টিঙ্কু আব্দুর রহমান, উনি ছিলেন প্রথম মহাসচিব এবং ওআইসির সদর দপ্তর হচ্ছে সৌদি আরবের জেদ্দায়। ঠিক আছে বন্ধুরা, এরপর ওআইসি এর লক্ষ্য কি ছিল, উদ্দেশ্য কি ছিল, এটা সম্পর্কে আমরা আলোচনা করব। আমি শুরুতেই বলেছি যে ওআইসির লক্ষ্য ছিল হচ্ছে মুসলিম বিশ্বের স্বার্থ সংরক্ষণ, অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বী যে সমস্ত রাষ্ট্র রয়েছে তাদের স্বার্থ সংরক্ষণের প্রত্যয় নিয়ে ওআইসি গঠিত হয়েছে। তাহলে দেখি আমরা উদ্দেশ্য লক্ষ্য কি লেখা রয়েছে। ইসলামী সহযোগিতা সংস্থার মূল উদ্দেশ্য ছিল নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রেখে শত্রুর কবল থেকে ইসলামী স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং বহিঃশত্রুর ষড়যন্ত্রের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করা। ওআইসির লক্ষ্য ও উদ্দেশ্য নিম্নরূপভাবে উল্লেখ করা হচ্ছে। তাহলে আমরা কি দেখেছি যে ইসলামী যে স্থানগুলো সেই স্থানগুলোর নিরাপত্তা রক্ষা করা এবং বহিঃশত্রু যদি ষড়যন্ত্র করে সেগুলোর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা। তো লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে প্রথমে রয়েছে ইসলামী সংহতির উন্নতি সাধন করতে হবে। ইসলামী সংহতি বলতে কি, বিশ্বে যে মুসলিম রাষ্ট্র রয়েছে সেখানে ইসলামী মূল্যবোধে ইসলামী চেতনায় অর্থাৎ ইসলাম রাষ্ট্র ধর্মাবলম্বী রাষ্ট্রগুলো তাদের মধ্যে ঐক্য আনতে হবে, সমৃদ্ধি আনতে হবে, তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনটাকে সুদৃঢ় করতে হবে। এই বন্ধনটাকে সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে এই সংহতির উন্নয়ন সাধনের জন্য ওআইসি গঠিত হয়েছে। অর্থাৎ এককভাবে একটি মুসলিম রাষ্ট্রকে যত সহজে অন্য একটি বিধর্মী রাষ্ট্র পরাভূত করতে পারে, ঐক্যবদ্ধভাবে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে যদি সংহতি থাকে, ঐক্য থাকে, তাহলে সেটাকে চাপিয়ে দেওয়া মুসলিম রাষ্ট্র সমূহের উপরে কঠিন হয়ে যাবে। মুসলমানরা অতি সহজেই বিধর্মীদের এই হীন চক্রান্তকে রুখে দিতে সক্ষম হবে যদি পারস্পরিক নিজেদের মধ্যে সংহতি বৃদ্ধি পায়। ওআইসি সেই জন্য প্রথম লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে ইসলামী সংহতির উন্নয়ন সাধন করা বা উন্নতি সাধন করা। সেকেন্ডলি, ইসলামের আধ্যাত্মিক, নৈতিক, সামাজিক, অর্থনৈতিক মূল্যবোধকে সংরক্ষণ করা। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন বিধান, একদম পূর্ণাঙ্গ কমপ্লিট কোড অফ লাইফ।
ইসলাম। এর সামাজিক গুরুত্ব রয়েছে, রাজনৈতিক গুরুত্ব রয়েছে এবং এর অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। ইসলামী যে আধ্যাত্মিক চিন্তা চেতনা, এখানে যে নৈতিকতা, ইসলামী যে নৈতিকতা, এই নৈতিকতার সাথে বিশ্বের অন্য কোনো নৈতিকতার কথা কখনোই এর সমতুল্য হবে না। ইসলাম পরস্পরকে শ্রদ্ধা, পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্বের বন্ধন, এই বিশ্বাস এবং ইসলাম হচ্ছে একটা প্রগতিশীল, একটা আধুনিক বিজ্ঞান মনস্ক ভাবনা। ইসলামকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে যাই, তাহলে ইসলামের প্রতিটা কর্ম সায়েন্টিফিক। এর সামাজিক গুরুত্ব রয়েছে, এর অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, রাজনৈতিক গুরুত্ব রয়েছে। আমরা ইসলামী চেতনায় সমৃদ্ধ হয়ে আমরা স্বাভাবিকভাবে এবং মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য নির্ণয় করতে গিয়ে প্রথমে যে জিনিসটা লক্ষ্য করি সেটা হচ্ছে নামাজ। হ্যাঁ শিক্ষার্থী, আমরা নামাজ শব্দটাকে দিয়েই যদি এই গুরুত্বটাকে ব্যাখ্যা করতে যাই, তাহলে আমরা বুঝবো যে আধ্যাত্মিক চেতনা বিধাতার সাথে, সৃষ্টিকর্তার সাথে আমাদের একটা আত্মিক সংযোগ স্থাপন করে নামাজ। যে ব্যক্তি প্রকৃত অর্থে নামাজ আদায় করে, সৃষ্টিকর্তার সাথে তার একটা সেতুবন্ধন তৈরি হয়ে যায়। এবং নামাজে যখন বান্দা সিজদায় রত থাকে, তখন সৃষ্টিকর্তার সাথে বা আল্লাহর সাথে বান্দার অতি নিকটে বান্দা অবস্থান করে। এই নামাজের সামাজিক গুরুত্ব আছে বিভিন্নভাবে। আমরা যদি এটাকে ব্যাখ্যা করি, এই ছোট্ট পরিসরে এই আলোচনা সমাপ্ত করা সম্ভব হবে না। সামাজিক গুরুত্বের মধ্যে আমরা যখন মসজিদে একত্রে নামাজে যাই, তখন আমার পাড়ার বা আমার মহল্লার কেউ সুখে দুঃখে কে কোন অবস্থায় আছে তার খোঁজ খবর নিতে পারে। এই জন্য জামাতে নামাজ পড়ার উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলাম নামাজের ক্ষেত্রে বলেছে কি, জামাতে নামাজ পড়ার উপর গুরুত্ব দিয়েছে। তার সামাজিক গুরুত্ব রয়েছে। একত্রিতভাবে যখনই মুসলমানরা হবে, তখন মুসলমানদের পারস্পরিক সুখ দুঃখ ভাগাভাগি করার একটা সুযোগ থাকবে। ইসলাম কেন্দ্রিক বিভিন্ন যে কাজকর্মগুলো রয়েছে, সেখানে অর্থনৈতিক বিভিন্ন ক্রিয়াকর্মের সাথে যুক্ত রয়েছে। ওআইসি, আমি স্বল্প পরিসরে যে কথাগুলো বলতে চাই, যে ওআইসি এই সামাজিক অর্থনৈতিক যে মূল্যবোধ অর্থনীতি, ইসলামী যে অর্থনীতি, সেখানে কিন্তু কেউ খাবে কেউ খাবে না এ কথা বলা নেই। ধনীর সম্পদে দরিদ্রের হক রয়েছে। আমরা যদি প্রকৃত অর্থে সঠিকভাবে জাকাত আদায় করি, একজন মুসলিম যদি প্রকৃত অর্থে জাকাত আদায় করে, তাহলে সে রাষ্ট্র কখনোই দারিদ্রতা খুঁজে পাবে না। সেই রাষ্ট্রে দরিদ্র লোককে খুঁজে পাওয়া যাবে না। আমরা অনেক সময় মনে করি, আমার সম্পদ আমি কেন দরিদ্রকে দেব? এই ধারণাটা সঠিক নয়। ইসলাম বলছে ধনীর সম্পদে দরিদ্রের হক রয়েছে, অধিকার রয়েছে, এটা তার অধিকার। সম্পদ ব্যক্তির জিম্মাদারিত্ব রয়েছে। বিধাতাই, সৃষ্টিকর্তাই, আল্লাহ মানুষকে সম্পদ দান করেন এবং ওই ব্যক্তির উপরে জিম্মাদারিত্ব রয়েছে। সঠিকভাবে সে যদি ইসলামী চেতনায় সমৃদ্ধ হয়, তাহলে সে যদি ইমানদারিত্বের সাথে সে দায়িত্বগুলো পালন করে, তাহলে সমাজে যে বৈষম্য এটা দূরীভূত হয়। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এই স্বল্প পরিসরে আমি আজকের এই বিষয়ের উপরে আলোচনা আর দীর্ঘায়িত করব না। তোমরা পরবর্তী ক্লাস সময় এগুলো সম্পর্কে তোমাদের সাথে আলোচনা হবে। সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক, বৈজ্ঞানিক কর্মতৎপরতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা। এই যে ওআইসি আরেকটা লক্ষ্য হচ্ছে যে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক কর্মতৎপরতা। এই যে আজকে বিজ্ঞান যে জিনিসগুলো আবিষ্কার করছে, আজকে যে তথ্য প্রযুক্তি আমরা ব্যবহার করছি, আজকে অনলাইনের মাধ্যমে তোমাদেরকে ক্লাস নিচ্ছি, আজকে আমরা রেকর্ড করতে পারছি বিভিন্ন বিষয়,
আমরা যখন ইসলামী চেতনায় যারা রয়েছে, যারা ইসলাম সম্পর্কে জানো, রোজ কিয়ামতে আমলনামা হাতে দেওয়া হবে, কে কি করেছে সেগুলো সামনে ধরে দেখানো হবে। আমরা যদি বর্তমান এই যে তথ্য প্রযুক্তি সেটাকে দেখতে যাই, আমরা যে কাজগুলো করছি এখানে কিন্তু রেকর্ড হচ্ছে, আমরাই রেকর্ড করতে পারছি। তার মানে ইসলাম যে কথাগুলো বলেছে তার কি কিছু অনুকরণীয় বিষয় আমরা এইভাবেই দেখতে পাচ্ছি, এভাবেই দেখতে পাচ্ছি। আবার ইসলামী চেতনায় বলা হচ্ছে যে অনেক কিছু পুরস্কারের কথা বলা হয়েছে। অনেকে হয়তো ভাবতে পারে যে এক এক ব্যক্তির, ইসলামী চেতনায় যারা বিশ্বাসী তাদের জান্নাতে বিরাট একটা অংশ দেওয়া হবে, অনেক বড় বড় স্পেস তারা পাবে। অনেকে ভাবতে পারে এত স্পেস কোথায় পাওয়া যাবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে মোবাইল সিম কার্ড ব্যবহার করছো, ওর মধ্যে আবার মেমোরি কার্ড ব্যবহার করছো, ছোট্ট একটি মেমোরি কার্ড, এর মধ্যে বিরাট কিছু, অনেক কিছুকে তুমি লুকিয়ে রাখতে পারছো, অনেক কিছু। তুমি যদি একজন মানুষ, সেই যদি সৃষ্টি করতে পারে ছোট্ট একটা মেমোরিতে অনেক স্পেস, তাহলে তোমাকে যিনি সৃষ্টি করেছেন বিষয়টা একটু ভেবে দেখো তো। ঠিক আছে, আমরা আর কি লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে সদস্য দেশের সমর্থনে আন্তর্জাতিক শান্তি এবং ন্যায় ভিত্তিক ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, অর্থাৎ আন্তর্জাতিক শান্তি রক্ষা করতে হবে এবং ন্যায় ভিত্তিক যে ব্যবস্থা, অন্যায় কারো উপর করা যাবে না, বা অন্যায় যদি কেউ করে সেটাকে রুখে দাঁড়াবে। এই বিষয়গুলো এই OIC এই বিষয়গুলোর উপরে কাজ করে। অর্থাৎ অন্যায়ভাবে যদি কোনো রাষ্ট্র মুসলিম উম্মার উপরে কোনো কিছু চাপিয়ে দিতে চায়, তাহলে আন্তর্জাতিক শান্তি রক্ষার মাধ্যমে ন্যায় ভিত্তিক যে ব্যবস্থা সেটা প্রতিষ্ঠার জন্য এই OIC ব্যাপক ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সামাজিক, অর্থনৈতিক এবং বৈজ্ঞানিক কর্মকাণ্ডের ব্যাপারে পরামর্শ দান। হ্যাঁ, বিভিন্ন অন্যান্য যে আন্তর্জাতিক সংগঠন রয়েছে, বিশ্ব শান্তি নিরাপত্তার জন্য যে সমস্ত সংস্থা রয়েছে, তাদেরকেও বিভিন্নভাবে চাপ প্রয়োগ থেকে শুরু করে বিভিন্ন আলাপ আলোচনা মধ্যস্থতার মাধ্যমে এই OIC অভিন্ন স্বার্থ রক্ষার ক্ষেত্রে কাজ করে থাকে ইসলামী রাষ্ট্রসমূহ, এবং বর্ণ বিদ্বেষ এবং বৈষম্য বিলোপ করার পদক্ষেপ গ্রহণ করে এবং সব ধরনের আধিপত্যবাদের অবসান ঘটায়। হ্যাঁ, ইসলাম কিন্তু বর্ণ বৈষম্যবাদ, আধিপত্যবাদ এইগুলোর বিরুদ্ধে অবস্থান। ইসলাম এমনই একটা রাষ্ট্র, ইসলাম এমনই একটি ধর্ম যেখানে কিন্তু কোনো বিভাজন নেই, কোনো বিভাজন নেই। এখানে ধনী দরিদ্র সকলেই সমান, এবং সৃষ্টিকর্তার নিকট সেই বেশি প্রিয় যে সৃষ্টিকর্তার ইবাদত বন্দেগী করে, সৃষ্টিকর্তার আনুকল্য নৈকট্য লাভ করতে সক্ষম হয়েছে। এখানে কে কোন পদে রয়েছে সেটি কিন্তু বিষয় নয়। আমরা যদি মসজিদে যাই, দেখতে পাই একজন হতদরিদ্র ব্যক্তির সাথে একজন ধনী ব্যক্তি কাঁধে কাঁধ মিলিয়ে পাশাপাশি দাঁড়িয়েছে। অন্য অনেক বিষয় আমরা যেটা দেখি, ইসলামে কোনো বৈষম্য নেই, কোনো ধরনের বৈষম্য নেই। ইসলাম সমতায় বিশ্বাস করে, ইসলাম মানবিক মূল্যবোধকে বিশ্বাস করে, নৈতিক চেতনায় বিশ্বাস করে। তাছাড়া OICর আরেকটা লক্ষ্য হচ্ছে ফিলিস্তিন সহ সারা বিশ্বে মুসলমানদের মর্যাদা, সক্রিয়তা, স্বাধীনতা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে মুসলিম জাতির সংগ্রামকে যোগদান করে। অর্থাৎ ফিলিস্তিন যে রাষ্ট্রটি অন্যায়ভাবে, অবৈধভাবে ইসরায়েল ফিলিস্তিনিদেরকে উৎখাত করে সেখানে তাদের উপর নির্যাতন করছে, তাদেরকে তাড়িয়ে দিয়েছে। নিজ ভূমিতে ফিলিস্তিনিরা হয়েছে পরবাসী। এইভাবে সারা বিশ্বের যে মুসলমান, এই মুসলমানদের যে মর্যাদা, তাদের যে সক্রিয়তা, তাদের যে স্বাধীনতা, তাদের যে জাতীয় নিরাপত্তা, এগুলো নিশ্চিত করার জন্য মুসলিম জাতির যে সংগ্রাম, এই সংগ্রামকে জোরদার করার ক্ষেত্রে এই OIC গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
এবং এই প্রত্যয় নিয়েই মূলত ওআইসি গঠিত হয়েছিল। আর কি পবিত্র স্থানসমূহের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকরণের প্রচেষ্টা, সমন্বয় সাধন, ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা সংগ্রামের প্রতি সমর্থন, আন্তর্জাতিক সমর্থন আদায় এবং ফিলিস্তিনিদের অধিকার পুনরুদ্ধারে সহযোগিতা প্রদান। অর্থাৎ ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি যে অন্যায় হয়েছে, যে অবিচার হয়েছে, ফিলিস্তিনিদেরকে যে উৎখাত করা হয়েছে, এগুলোর বিরুদ্ধে ওআইসি সর্বদা উচ্চ কণ্ঠে আন্তর্জাতিক বিশ্বের সামনে ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় ওআইসি কাজ করে যাচ্ছে। সংস্থার সব দেশ এবং অন্যান্য দেশের মধ্যে সহযোগিতা উন্নতির জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা, সদস্য দেশের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা এবং সদস্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, সদস্য দেশের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি তোমার শ্রদ্ধা দেখানো, এগুলো ওআইসির কাজ। কোনো সংঘর্ষ দেখা যদি দেয় তাহলে আলাপ আলোচনা, মধ্যস্থতা, আপোষ প্রভৃতির মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সমাধানের চেষ্টা করে ওআইসি। আমরা ওআইসির কাজ করছি এবং কোন সদস্য দেশের ভৌগোলিক অখণ্ডতা, জাতীয় ঐক্য অথবা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে হুমকি বা শক্তি প্রয়োগ করে সম্মিলিতভাবে করণীয় স্থির করা। অর্থাৎ বিভিন্ন দেশের যে ভৌগোলিক অখণ্ডতা, জাতীয় ঐক্য এবং রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে যদি কোনো হুমকি আসে, সেই হুমকি বা শক্তি প্রয়োগ হয়ে সম্মিলিতভাবে কি করা যায় সেই বিষয়ে লক্ষ্য স্থির করা। তো এই লক্ষ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী সহ আমাদের রাষ্ট্রপ্রধানেরা, সরকার প্রধানেরা ওআইসির সাথে সুসম্পর্ক বজায় রেখে মুসলিম উম্মার সমৃদ্ধি সাধনে কাজ করে চলেছে। ওআইসির সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটি নিয়ে আমরা একটু আলোচনা করব। ওআইসির সাথে বাংলাদেশের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র এবং মুসলিম রাষ্ট্র হিসাবে স্বাধীনতা লাভের পর 1974 সালে বাংলাদেশ এই ওআইসির সদস্যপদ লাভ করে এবং সদস্যপদ লাভ করার পর থেকে আজ অবধি বাংলাদেশ ওআইসির বিভিন্ন অঙ্গ সংগঠন ও কমিটিতে সক্রিয় ভূমিকা পালন করে চলেছে। মূলত ওআইসির সদস্যপদ লাভের পর থেকেই মুসলিম বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন হয়েছে। 1983 সালে ওআইসি যে সম্মেলন হয় ঢাকাতে, সেখানে তৎকালীন রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ এই দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্য 11 দফা প্রস্তাব পেশ করেছিলেন। এই 11 দফা প্রস্তাবের মধ্যে কয়েকটি প্রস্তাব আমি তোমাদের জ্ঞাতার্থে উপস্থাপন করছি। 1. ফিলিস্তিনি স্বাধীনতার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। 2. বিভিন্ন মুসলিম রাষ্ট্রের মধ্যকার সমস্যার সমাধানে কনসিলিয়েশন কমিটি গঠন করা এবং ওআইসির একটি রাজনৈতিক এবং স্ট্যান্ডিং কমিটি গঠন, মুসলিম দেশগুলোর মধ্যে একটি সাধারণ বাজার গঠন, মুসলিম দেশগুলোর মধ্যে আন্তঃরাষ্ট্রীয় বিনিয়োগ ব্যবস্থা গড়ে তোলা, 1983 সালে ওআইসির অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান আইসিটিবিআরটি বাংলাদেশের গাজীপুরে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানটি ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সংক্ষেপে আইইউটি নামে পরিচিত।
এই প্রতিষ্ঠানটি মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং কেমিক্যাল প্রকৌশলের ক্ষেত্রে দক্ষ জনশক্তির প্রশিক্ষক সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে। হ্যাঁ, ঢাকার গাজীপুরে এই আইইউটি এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছে। একটা অত্যাধুনিক বিশ্ববিদ্যালয় এটি। এখানে এই বিষয়গুলোর উপরে প্রশিক্ষণ দেওয়া হয় এবং মুসলিম রাষ্ট্রসমূহ উন্নয়নের জন্য এই প্রতিষ্ঠানগুলো কাজ করে চলেছে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের ক্লাসকে আর দীর্ঘায়িত করব না। আমি তোমাদের সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করছি। তোমরা নিরাপদে থাকবে, মাদক মুক্ত জীবনযাপন করবে, কোনো ধরনের মাদকের কাছে যাবে না, গুরুজনকে সম্মান করবে, পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল থাকবে, বড়দের কথা মানবে। সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একটা জাতিতে নিজেকে সক্রিয় রাখার প্রত্যয় তোমাদের মধ্যে থাকবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। হ্যাঁ, আজকে ক্লাস শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই। তোমরা এই পাঠগুলো শেখার জন্য তোমাদের সহায়ক বই প্রয়োজন। তোমরা ডক্টর বিলকিস এবং রাশেদুজ্জামানের লেখা পৌরনীতি ও সুশাসন, ডক্টর বিলকিস এবং রাশেদুজ্জামান এই দুইজন মিলে এই বইটি লিখেছে। বইটির মান বাজারে যে সমস্ত বই রয়েছে তার মধ্যে মোটামুটি ভালো। আমি আশা করি তোমরা এই বইটি কিনবে, সহায়ক বই হিসেবে তোমাদের বেশ কাজে লাগবে। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। আগামী ক্লাসে আবার দেখা হবে।